আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। আমি আজ প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় বিভিন্ন ক্যাপাসিটিতে আমি কাজ করছি। আমরা আহ, বিষয়ভিত্তিক আলোচনা করি, আপনারা জানেন। আমি বর্তমানে আলোচনা করছি শতভাগ রপ্তানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান তারা কতগুলো এক্সেমশন পায়। এই এক্সেমশনগুলো বাস্তবায়নে কিভাবে বাস্তবায়ন করতে হয়, পদ্ধতি কী এবং সেখানে জটিলতাগুলো কী। এছাড়াও 188, 189 আর সাধারণ আদেশ 20 এর মধ্যে এই বিষয়গুলো বর্ণিত আছে। আমি এর আগে 2টা সেশন করেছি, সেখানে কিছু ডিসকাশন করেছিলাম। গতকাল আমি যোগানদার নিয়ে ডিসকাশন করেছিলাম গত সেশনে। আর আমি বলেছিলাম যে এই এছাড়াও 188-র আর একটা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা হয়, সেটা আজকে আলোচনা করতে চেয়েছিলাম। সেটা হলো শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়। শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় এ অন্য যেগুলো এখানে আছে সেগুলো সেবা ভ্যাট সিস্টেমে ভ্যাট ইম্পোজ করা হয় পণ্যের উপরে এবং সেবার উপরে। ভ্যাট এক্সেমশন দেওয়া হয় পণ্যের উপরে এবং সেবার উপরে, কিন্তু এইখানে শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় এক্সেমশন দেওয়া হয়েছে। এটা একটা অ্যাকাউন্টস হেড, এটা একটা হিসাব ব্যবস্থাপনার এটা একটা হেড। এর আন্ডারে অনেক এক্সপেন্ডিচারের আন্ডারে অন্তর্ভুক্ত থাকে। তো এটা নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা হয় যে শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় এর আন্ডারে অনেক ধরনের এক্সপেন্ডিচার এর আন্ডারে থাকে অ্যাকাউন্টস স্টেটমেন্টে। অনেক সময় বিশেষ করে অডিটের সময় সমস্যা হয়। যখন ভ্যাট অডিট হয়, তো সাধারণত ভ্যাট অডিট করা হয় এক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, অর্থাৎ অ্যাকাউন্টস দেখে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় এটা একটা হেড থাকে, অনেক সময় অন্য হেডের আন্ডারেও থাকে। তো এর আন্ডারে তখন যে সমস্ত ব্যয় এর আন্ডারে নেওয়া হয়, অনেক সময় অফিসাররা বলেন যে এটা তো শ্রমিক কল্যাণের ব্যয় না, এটা তো বিনোদন ব্যয় না। এইটা নিয়ে বেশ জটিলতা হয়। আমাদের ভ্যাট সিস্টেমে এরকম জটিলতা আরও আছে, অনেক ক্ষেত্রে এরকম বিস্তারিত বর্ণনা নেই। তখন ডিসক্রিশনের সুযোগ সৃষ্টি হয়। তো এইটা নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা আছে। তবে আমি একটা বিষয় উল্লেখ করব, এই জটিলতা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি কিছু গাইডলাইন দিব। এটা আমার মতামত। তা আমরা সমস্যাটা বুঝলাম যে এক্সেমশন দেওয়া হচ্ছে শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়। এখানে কোনো সেবাকে স্পেসিফিক এক্সেমশন দেওয়া হয়নি, এটা একটা অ্যাকাউন্ট সেড। তো এইখানে অনেক ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। তো এটা নিয়ে সমস্যা তৈরি হয়। সমাধানটা কিভাবে আমি দেওয়ার প্রস্তাব করছি সেটা হলো, ভ্যাট আইনে কোথাও এই শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় এটাকে বিস্তৃত করা হয়নি। কোথাও না, আইনে বিধিতে বা কোনো আদেশে কোথাও বলা হয়নি যে এই এক্সপেন্ডিচারগুলো শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয়। তবে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 8ম অধ্যায় শিরোনাম হলো কল্যাণমূলক ব্যবস্থা। শ্রম আইনে এই বিষয়গুলো আছে, কল্যাণমূলক, শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা। তো এটা আইন প্রয়োগের একটা সাধারণ নীতি যে অন্যান্য আইনে যদি সমজাতীয় বিধান থাকে সেগুলো গ্রহণ করা হয়। এমনকি আদালতের কাছেও সেটা গ্রহণযোগ্য হয় যে একই ধরনের কোনো বিধিবিধান যদি অন্য কোনো আইনে থাকে। তো শ্রম আইনে যেহেতু আছে, শ্রম আইন তো কাছাকাছি আইন। এখানে কি কি বিষয় আছে? শ্রম আইনের কল্যাণমূলক ব্যবস্থার মধ্যে আছে হলো শ্রমিকদের চিকিৎসা সহায়তা, শিল্প দুর্ঘটনার কারণে আহত বা অক্ষম শ্রমিকদের সহায়তা, অবসরপ্রাপ্ত বা মৃত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, শ্রমিকদের বিনোদনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ, শ্রমিকদের বিশ্রামাগার বা রিক্রিয়েশন সেন্টার, শ্রমিকদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা, শ্রমিকদের বার্ষিক পিকনিক ও ভ্রমণ ইত্যাদি। এগুলো পরিষ্কার করে স্পষ্ট বলা আছে। তো এই ব্যয়গুলো বিবেচনা করা যায়। তাছাড়া শ্রমিকদের মৌসুমি ফল সরবরাহ, শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, শিশু দিবাযত্ন কেন্দ্র, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য শ্রমিকদের যানবাহন সরবরাহ, স্বল্প মূল্যে বা বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, এসব খরচ শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়ের আওতায় পড়ে। মাঠ পর্যায়ে শ্রমিক কল্যাণ ব্যয় নিয়ে তেমন জটিলতা হয় না, তবে বিনোদন ব্যয় নিয়ে বেশ জটিলতা হয়। বিনোদনের মধ্যে সাধারণত বাৎসরিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আয়োজন এসব অন্তর্ভুক্ত থাকে।
এসব আয়োজনে ভ্যাটযোগ্য সেবা থাকে, যেমন অনুষ্ঠান আয়োজক, ডেকোরেটর, ক্যাটারিং ইত্যাদি। বিনোদন ব্যয়ের বিপরীতে যথাযথ বিল ভাউচার সংরক্ষণ এবং লেজার বুকে কন্ট্রোল লেজারকে স্টাফ রিক্রিয়েশনাল এক্সপেন্স লিখে তার অধীনে খরচগুলো এন্ট্রি করা যায়। এটা হলো একটা সাজেশনটা হলো যে বিনোদনের এই যে খরচগুলো, এই খরচগুলো লেজার বুকে স্টাফ রিক্রিয়েশনাল এক্সপেন্স হেডের আন্ডারে লিখে এন্ট্রি দিতে হবে। তাছাড়া শ্রমিকদের বিনোদনের জন্য ভ্যাটযোগ্য সেবা ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চালানপত্র ইস্যুকারী কর্তৃক এসআরও নম্বর ও তারিখ উল্লেখ করে অব্যাহতিপ্রাপ্ত লিখে দেওয়া যায়, যেটা আগের সেবাগুলোর ক্ষেত্রেও আমরা উল্লেখ করেছি। তো একইভাবে এক্ষেত্রেও সেটা করা যায়। যারা সেবাগুলো দেন তারা একইভাবে প্রতিষ্ঠানটা শতভাগ রপ্তানিকারক কিনা, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক কিনা এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান কিনা এটা নিশ্চিত হয়ে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত লিখে দিতে পারেন। ভ্যাট অডিটের সময় ভ্যাট কর্তৃপক্ষের কাছে বিল ভাউচার সহ লেজার ডিটেলস এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা আবশ্যক। তো প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো এসআরও 188-তে শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় ভ্যাট অব্যাহতি দেওয়া আছে এই 3টে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেগুলো আমি বারবার বলেছি আর বারবার বলার প্রয়োজন হয় না। তো সেখানে আজকে আলোচনা করলাম যে শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয়, এটা নিয়ে বেশ বিতর্ক হয়। এখানে কোন কোন ব্যয় অন্তর্ভুক্ত থাকবে তা স্পষ্টভাবে ভ্যাট আইনে বলা নেই। তো যেহেতু শ্রম আইনে বলা আছে, এটা আমার সাজেশন হলো যারা অ্যাকাউন্টস তৈরি করেন তাদের প্রতি আমার সাজেশন হলো যে শ্রম আইনে যেভাবে বলা আছে এইভাবে আপনারা অ্যাকাউন্টস তৈরি করতে পারেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এইভাবে অ্যাকাউন্টস হেড এবং তার আন্ডারে লেজার এবং ভাউচারগুলো এইভাবে আপনার প্লেস করতে পারেন। আর ভ্যাট অডিটরদের প্রতি আমার অনুরোধ হলো যে এইভাবে এই এক্সপেন্সগুলোকে আমরা শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় হিসাবে আমরা বিবেচনা করতে পারি, তাহলে আর কোনো বিতর্ক থাকে না। এছাড়াও 188-র আমরা প্রায় শেষ করে ফেলেছি। 188-তে 3টে টেবিল আছে আমি বলেছিলাম। টেবিল 3-এ 6টা সেবা আছে। এই সেবাগুলো আমদানি রপ্তানি বন্দরে এই সেবাগুলো নেওয়া হয়। একটা হলো বন্দর সেবা, একটা হলো ফ্রেড ফরওয়ার্ডার সেবা, একটা হলো ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং সেবা, একটা হলো বিমা সেবা, আর একটা হলো শিপিং এজেন্টের সেবা। এই সেবাগুলোর ক্ষেত্রে আগের মতো নিয়ম আমি গতকাল আলোচনা করেছিলাম। সেবা যিনি দিবেন তিনি নিশ্চিত হবেন, কি ডকুমেন্টেশন দেখতে হবে সেটাও আমি বলেছিলাম, নিশ্চিত হবেন যে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিকারক বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক বা ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান, এটা নিশ্চিত হয়ে তিনি ভ্যাট চালানে এটা লিখে দেবেন যে এক্ষেত্রে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। প্রিয় দর্শক, আমরা এই বিষয় নিয়ে আমরা 3টে ভিডিও করলাম। আপনাদেরকে আমি আগেই বলেছি যে 2টা এসআরও আছে আর একটা সাধারণ আদেশ আছে। তো মোটামুটি বেসিক আলোচনা আমরা করে ফেলেছি। আগামী আর একটা সেশনেই আমরা এটা শেষ করে দেব। এছাড়াও 189-এ কতগুলো কথা আছে, আর স্বাধীনদেশ 20-র যে পদ্ধতি সেটা মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি। আমি আশা করি আমার ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। এই যে টপিকসটা আমি আলোচনা করলাম, আমি আশা করি এই বিষয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন ছিল, যে সমস্ত অস্পষ্টতা ছিল, আমি আশা করি সেগুলো দূরীভূত হয়েছে। এবং কিভাবে এই বিষয়গুলো ম্যানেজ করতে হবে, কিভাবে এই কাজগুলো সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে সম্পাদন করা যায়, আমি আশা করি আপনারা আমার এই ডেলিভারেশন শোনার পরে আপনারা কিছুটা হলেও আপনারা সমৃদ্ধ হবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।